এবার ঠিক যেমন মোবাইল ফোন ডিজিটাল হয়ে গেল, কম্পিউটার। আজকে কোন কথা বলবো? আচ্ছা, আমরা ডিজিটাল আর অ্যানালগ, অ্যানালগ আর ডিজিটালের মধ্যে কি কোনো তফাৎ জানি? হ্যাঁ, অ্যানালগ আর ডিজিটাল, অ্যানালগ হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে তথ্য প্রদান করে, আর ডিজিটালে ডিজিটাল আচ্ছা। তাহলে ডিজিটালটা মূলত আসছে কি থেকে? ডিজিট থেকে। ডিজিটালটা আসছে কি থেকে? ডিজিট থেকে। ডিজিট মানে কি রে? সংখ্যা। ডিজিট মানে হচ্ছে সংখ্যা, তাই না? এখন ডিজিটাল ডিভাইসে আসলে এখানে সংখ্যা শুধু 0 আর 1 ব্যবহৃত হবে। 0 আর 1, এর বাইরে কিছু ব্যবহৃত হয় না। 0 এবং 1 ব্যবহৃত হয়, ঠিক আছে? এই দুইটা ডিজিট ব্যবহার করা হয় ডিজিটাল ডিভাইসে। সো এই ডিজিটাল ডিভাইস অধ্যায়ে যত প্রকার কাজ আছে সবকিছু আমরা কি করব? 0 এবং 1, কারণ আমরা জানি কম্পিউটার বাইনারি সাইজ কিছু বুঝে না। তো এখানে আমরা ডিজিটাল ডিভাইস অধ্যায়ে যে জিনিসগুলো করব তার মধ্যে হচ্ছে কি লজিক গেট, তাই না? সত্যক সারণী, এরপরে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা তো প্রথমেই করব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা করব এবং এগুলো সবগুলাই এই বাইনারি যে ডিজিট আছে 0 এবং 1, এই দুইটা দিয়ে আমরা সবকিছু করব। তাহলে এই ডিজিটাল সংকেত তোমাদের পরীক্ষায় থাকতে পারে যে নিচের কোনটি ডিজিটাল সংকেত। তাহলে ডিজিটাল সংকেতটা মূলত হয় এইরকম। এটার অর্থ জানো? মানে হচ্ছে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। তার মানে এখানে যদি কোনো তথ্য বা কোনো তথ্য প্রেরণ করা হয়, সাপোজ এখানে বিদ্যুৎ প্রবাহ করব আমরা, এই ডিজিটাল সংকেতে আমরা কি করব? বিদ্যুৎ প্রেরণ করব। তাহলে কখনো হচ্ছে 0 হচ্ছে, কখনো 1 হচ্ছে, তার মানে কখনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, কখনো আবার হচ্ছে না, ঠিক আছে? আর অ্যানালগটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, এরকম নিরবিচ্ছিন্ন। অ্যানালগ সংকেতটা এরকম, ঠিক আছে? ডিজিটাল সংকেতটা এরকম, অ্যানালগ সংকেতটা এরকম। আচ্ছা, তো ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে হচ্ছে বুলিয়ান বীজগণিত। বুলিয়ান বীজগণিত। তাহলে বুলিয়ান বীজগণিতটা কি আমরা দেখি। তাহলে বুলিয়ান বীজগণিত, বুলিয়ান অ্যালজেব্রা মানে তো বীজগণিত, তাই না? বুলিয়ান বীজগণিত, এই বুলিয়ান বীজগণিতটা আসলে কিভাবে কাজ করে আমরা জানি। সাধারণ বীজগণিতে আমরা কি করি? যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, বর্গ করি, বর্গমূল করি, এসব করি, তাই না? এখন বুলিয়ান বীজগণিতটা আসলে কি করে? এই বুলিয়ান বীজগণিতটা আবিষ্কার করে জর্জ বুলি, ইংরেজ গণিতবিদ জর্জ বুলি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। এবং বুলিয়ান অ্যালজেব্রাটা কাজ করে যুক্তি, কি করে? যৌক্তিক কাজ করে। যৌক্তিক কাজ হয় পজিটিভ লজিক, না হলে নেগেটিভ লজিক, ঠিক আছে? হয় ধনাত্মক যুক্তি, লজিক মানে কি? যুক্তি, না হলে ঋণাত্মক যুক্তি। তার মানে 0 এবং 1 বা এই যে বুলিয়ান বীজগণিতে 0 এবং 1 নিয়ে কাজ করে। তো এই 0 এবং 1 মানে হচ্ছে পৃথিবীতে যে কোনো জিনিস হতে পারে সত্য, হতে পারে মিথ্যা, হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, এরপরে হচ্ছে হতে পারে অফ, হতে পারে ওয়ান। তার মানে হচ্ছে এই দুইটা বিপরীত জিনিস দিয়ে আমরা সবকিছুকেই ফালাতে পারি, তাই না? আচ্ছা, তাহলে বুলিয়ান বীজগণিতে আলোচনা করা হয় সাধারণত এখানে কি কি আলোচনা করা হয় জানো? বুলিয়ান বীজগণিতে 3টা জিনিস আলোচনা করা হয়। 1 নম্বরে হচ্ছে যৌক্তিক এন্ড, যৌক্তিক এন্ড, এই এন্ড মানে হচ্ছে গুণ, এন্ড মানে হচ্ছে গুণ, যৌক্তিক এন্ড। এটাকে আমরা
এই ডট দিয়ে প্রকাশ করতে পারি অথবা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে পারি। যৌক্তিক এন্ড কে আমরা প্রকাশ করতে পারি হয় ডট দিয়ে না হলে এই চিহ্নটা দিয়ে। সেকেন্ড হচ্ছে যৌক্তিক অর। যৌক্তিক অর, তাহলে যৌক্তিক অরটা হচ্ছে যোগ, যৌক্তিক অরটা হচ্ছে যোগ। এই যোগকে আমরা এইটা দিয়ে অথবা এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে যৌক্তিক উল্টানো। যৌক্তিক উল্টানো, তাহলে যৌক্তিক উল্টানোটা হচ্ছে আমরা নট দিয়ে প্রকাশ করতে পারি। তার মানে যদি শূন্য থাকে বা এ থাকে, এর উপর যদি আমরা নট এইভাবে দিতে পারি অথবা এর উপর এইটা দিতে পারি, তার মানে এটা হচ্ছে কিসের, এর বিপরীত, ঠিক আছে, যৌক্তিক উল্টানো। তার মানে যদি এখানে মানটা থাকে 0 তাহলে এখানে হয়ে যাবে মানটা 1, অথবা এখানে 1 থাকলে যখন আমরা নট করব তখন হয়ে যাবে 0। এটা হচ্ছে যৌক্তিক উল্টানো, ঠিক আছে। তাহলে বুলিয়ান বীজগণিত 3 রকম কাজ করতে পারে, একটা হচ্ছে যৌক্তিক এন্ড, একটা হচ্ছে যৌক্তিক ওর বা যোগ, আর একটা হচ্ছে যৌক্তিক উল্টানো বা নট। এই যৌক্তিক উল্টানোকে আমরা এই যে এই বার এইটা অথবা এইটা দ্বারা প্রকাশ করতে পারি। এই 3টি চিহ্ন দ্বারা আমরা যৌক্তিক উল্টানোকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এই 3টা ক্লিয়ার। এখন আমরা দেখব কিছু বিষয় আছে বুলিয়ান অলজেব্রায়। তার মধ্যে হচ্ছে বুলিয়ান ধ্রুবক আছে, বুলিয়ান চলক আছে। তাহলে বুলিয়ান ধ্রুবক আছে, বুলিয়ান চলক আছে, বুলিয়ান পূরক আছে। এই 3টা জিনিস আমরা দেখব। এখন বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান চলক কি, বুলিয়ান পূরক কি, হ্যাঁ, এই 3টা তুলা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব বুলিয়ান ধ্রুবক। যৌক্তিক উল্টানোর উপর থেকে মিশান। তাহলে আমরা এখন দেখব বুলিয়ান ধ্রুবক। তাহলে বুলিয়ান ধ্রুবক, এই ধ্রুবক বলতে আমরা বুঝি যার কোনো মানের পরিবর্তন হয় না, ঠিক আছে, যার কোনো মানের পরিবর্তন হয় না সেটাই হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় ডিজিট হচ্ছে কয়টা, 2টা, 0 এবং 1। 0 এবং 1 এর কখনো মানের পরিবর্তন হবে, হবে না। 0 এর মান 0ই, 1 এর মান 1ই, ঠিক আছে। এই 0 এবং 1 বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 এই দুটোকে আমরা বলছি বুলিয়ান ধ্রুবক। 0 এবং 1 কে আমরা বলতেছি বুলিয়ান ধ্রুবক। এখন সেকেন্ড স্টেপ আসলো বুলিয়ান চলক। তাহলে বুলিয়ান চলকগুলো কি, আমরা জানি চলক বা ভেরিয়েবলের মান হচ্ছে পরিবর্তনশীল। চলক বা ভেরিয়েবলের মান হচ্ছে পরিবর্তনশীল। তাহলে একটা চলকের মান বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এখানে দেখি তাহলে চলক হিসাবে আমরা বুলিয়ান চলক হিসাবে a ব্যবহার করতে পারি, b, c অথবা x, y, g। তাহলে বুলিয়ান চলকের মান আমরা এগুলা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমরা জানি চলকের মান পরিবর্তন। তাহলে এখানে চলকের মানটা আসলে কি কি হতে পারে, তাই না? এখানে কি 0 থেকে 10, 100 যে কোনো একটা মান আমরা নিতে পারবো? অবশ্যই না, কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় শুধু 2টা ডিজিট আমরা ব্যবহার করতে পারবো, হয় 0 না হয় 1। তাহলে এখানে এর মান আমরা এ ভেরিয়েবল হলো এর মান আমরা নির্দিষ্ট 2টা ডিজিট ব্যবহার করতে পারবো, হয় 1 না হয় 0। এর বাইরে কিছু ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুলিয়ান ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা বললাম যে বুলিয়ান অ্যালজেব্রাটা কিসের ভিত্তিতে কাজ করে, লজিকের ভিত্তিতে। তোমাদের নৈর্ভিত্তিক আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা কি কি কাজ করা যায়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা যোগ করা যায়, গুণ করা যায় এবং হচ্ছে উল্টানো যায় বা পূরক করা যায়।
ঠিক আছে, কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলি। আচ্ছা, কিন্তু বাকি যেগুলো আছে গুণ করা যায় না, তারপরে ভাগ করা যায় না, বর্গ করা যায় না, বর্গমূল করা যায় না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা দ্বারা শুধু 3টি কাজই করা যায়। এখন দেখি আমরা এখানে যদি বলো লজিক, আমরা একটু আগে বললাম যৌক্তিক, উল্টানো, তাহলে ডিজিটাল তোমার হচ্ছে ডিজিটাল যে সংকেতটা আমরা দেখলাম, ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যাল একটু আগে আমরা দেখলাম, ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সংকেত আমরা দেখলাম এই যে এরকম, তাই না? কখনো হচ্ছে 0, কখনো হচ্ছে 1, কখনো হচ্ছে 0, কখনো আবার 1, এইভাবে চলতে আছে, তাই না? হ্যাঁ, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাপোজ 0 আছে, 0 ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, নির্দিষ্ট সময় পর্যন্ত 0 ভোল্ট, তারপরে হচ্ছে হঠাৎ করে কি হয়ে যাবে 1 ভোল্ট, 1 সমান সমান 5 ভোল্ট, তাহলে 0 ভোল্ট সমান 0 আর হচ্ছে 1 সমান 5 ভোল্ট, ঠিক আছে? তাহলে হঠাৎ করে এক সময় কি হয়ে যাচ্ছে 5 ভোল্ট হয়ে যাচ্ছে, মানে বিদ্যুৎ কানেকশন পাচ্ছে, ঠিক আছে? এবং এই যে কানেকশন 0 এবং হচ্ছে 1 এর মাঝামাঝি যে সময়টা, এই সময়টা খুবই সূক্ষ্ম, ঠিক আছে? এই যে বিদ্যুৎটা আছে না, এই বিদ্যুতে এইভাবে চলে ডিজিটাল সংকেতে, ঠিক আছে? মানে হঠাৎ করে যখন 0 হয়ে যায়, কেউ যদি শক খায় তাহলে হচ্ছে আমরা দেখি যে পল্লী বিদ্যুৎ যে আছে কি করে মানে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে, মানে আমরা যদি টানি আর কি শক খেলে, তাহলে হচ্ছে ওখান থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেটা ডাইরেক্ট কারেন্ট, আমরা জানি এসি কারেন্ট একটা আছে আর ডিসি। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তাহলে এই অল্টারনেটিভ যে কারেন্ট আছে সেটা এইভাবে চলে, মানে হচ্ছে এক সময় খুব কম সময়ের জন্য সেটা কি হয়ে যায় 0 হয়ে যায়, মানে হচ্ছে 0 ভোল্ট হয়ে যায়। তখন হচ্ছে আমরা যখন ওখান থেকে সারানোর চেষ্টা করি, তখন আমরা ওখান থেকে ছেড়ে আসতে পারি। কিন্তু এই ডাইরেক্ট কারেন্টে কখনো ছেড়ে আসার সম্ভাবনা নাই। কিন্তু আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কম্পিউটারে 0 ভোল্ট সমান, এখানে আমরা ক্যারি করি 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 ভোল্ট ক্যারি করি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, এবং মাঝামাঝি যে ভোল্টটা আছে 0.9 থেকে 1.9, এইটুকু ভোল্ট ক্যারি করা হয় না, ঠিক আছে? এইটুকু ভোল্ট ক্যারি করা হয় না। তাহলে এই যে 0 ভোল্ট বলতে 0 থেকে 0.8 ভোল্ট, আর হচ্ছে 1 ভোল্ট সমান 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, এর মাঝে যে রেঞ্জটা সেই ভোল্টটা হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? এটা মনে থাকবে। এখন আসলে লজিক, এটা আমরা দেখলাম ডিজিটাল সিগন্যাল, এখন আমরা দেখব লজিক। লজিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ লজিক, আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। একটা হচ্ছে পজিটিভ লজিক আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। তাহলে পজিটিভ লজিকে হচ্ছে এখানে প্রথমে 0 ভোল্ট, তারপর হচ্ছে 1 ভোল্ট, আর নেগেটিভ লজিকে হচ্ছে এখানে হচ্ছে 1 ভোল্ট আর এখানে হচ্ছে 0 ভোল্ট। নেগেটিভ লজিকটা এইভাবে চলে, ঠিক আছে? তাহলে বুলিয়ান অ্যালজেব্রাটাকে উন্নয়ন করে কে? জর্জ বুলি, এরপরে হচ্ছে ডি মর্গান, তাই না? তো আমরা করতেছি বুলিয়ান, কি বললাম? বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক। এখন আমরা শিখবো দ্বৈত নীতি। দ্বৈত নীতি, ডুয়ালিটি প্রিন্সিপাল। দ্বৈত নীতিটা আসলে কি? দ্বৈত নীতি কি? তাহলে ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি, দ্বৈত নীতি হচ্ছে আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা আমরা কি করতে পারি? ওয়ার করতে পারি
অ্যান্ড করতে পারি আর নট করতে পারি। মানে ওয়ার মানে হচ্ছে যোগ করতে পারি, অ্যান্ড মানে গুণ করতে পারি, আর নট মানে হচ্ছে উল্টাতে পারি, তাই না? তাহলে দ্বৈত নীতি হচ্ছে অ্যান্ড এর জায়গায় আমরা ওয়ার দিব, এবং বাইনারি যখন 1 থাকবে তখন আমরা কি করব, উল্টানো মানে 0, ঠিক আছে? আবার গুণের জায়গায় যোগ হবে। এটা যদি করি, সাপোজ আমরা শিখে আসছি যে 1 যোগ 0 সমান 1। এখন এটাকে আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল যদি অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে পূরক করব। প্রথমে একের জায়গায় 0, একের জায়গায় 0, এখানে আছে ওয়ার, ওয়ার থাকলে কি হবে অ্যান্ড, এখানে 0 এর জায়গায় কি হবে 1, এরপরে সমান 1 এর জায়গায় 1 এর পূরক হবে 0। তাহলে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে পূরক অ্যান্ড ওয়ার, মানে অ্যান্ড এর জায়গায় ওয়ার, ওয়ার এর জায়গায় অ্যান্ড, আবার হচ্ছে 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0। এভাবে যদি আমরা ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তাহলে 1 আর 0 যোগ করে হয় 1, আবার 0 আর 1 গুণ করে হয় 0। তাহলে দুইটা যুক্তি ঠিক আছে না? হ্যাঁ, এই যে ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে এটাই, যে আমরা অ্যান্ড এর জায়গায় যদি ওয়ার বসাই বা ওয়ারের জায়গায় যদি অ্যান্ড বসাই এবং হচ্ছে পূরক করি, এই ডিজিটগুলো পূরক করি, তাহলে মানটা কি হবে, যুক্তিটা ঠিক থাকবে। এইটা হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নীতি, ঠিক আছে? দ্বৈত নীতি। আচ্ছা, ডুয়ালিটি প্রিন্সিপালও বুঝলাম। এখন আমরা দেখি বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য এই বুলিয়ান উপপাদ্য কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের কি করতে হবে, সরলীকরণে কাজে লাগবে। বুলিয়ান উপপাদ্য কিসে কাজে লাগবে? সরলীকরণে। তাহলে বুলিয়ান উপপাদ্য সাধারণ উপপাদ্যগুলো হচ্ছে সাধারণ উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য সাধারণ উপপাদ্য হচ্ছে, আমরা জানি যে এখানে আমরা যদি হয় ডিজিট দুইটা, যদি হয় ডিজিট দুইটা, তাহলে আমাদের ইনপুট কয় রকম আসতে পারে? 4 রকমের না? যদি হয় ডিজিট দুইটা, এখানে আমরা নিয়াতে 0 এবং 1 নিয়ে কাজ করতে পারি, তাই না? 0 এবং 1 নিয়ে কাজ করতে পারি। তাহলে ডিজিট যদি হয় দুইটা, তাহলে আমরা কয় রকম কাজ করতে পারি? 4 রকম, তাই না? তো সেই রকম এখানে আমরা যদি সাধারণ উপপাদ্যটা দেখি, তাহলে এখানে হচ্ছে a এর সাথে যদি ওয়ার করি, তাহলে a এর সাথে একবার 0 ওয়ার করব, একবার a এর সাথে 1 ওয়ার করব, আবার 3 নম্বর আছে a এর সাথে a ওয়ার করব, 4 নম্বর আছে a এর সাথে a নট ওয়ার করব। আবার 5 নম্বরে দেখো a এর সাথে 0, 6 নম্বরে হচ্ছে অ্যান্ড করব, a এর সাথে 1 অ্যান্ড করব, 7 নম্বরে হচ্ছে a এর সাথে a অ্যান্ড করব, 8 নম্বরে হচ্ছে a এর সাথে a নট অ্যান্ড করব। এখন আমাদের এখানে একটা জিনিস যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের এই মানগুলো কখনো ভুল হবে না, বা এগুলো আমাদের মুখস্থ করা লাগবে না। তাহলে দেখি এখানে a এর মান, আমরা বলছিলাম যে প্রথমে শুরুর দিকে বললাম যে ভেরিয়েবলের মান এখানে কি হতে পারে, হয় 0 হতে পারে, না হলে 1 হতে পারে। তাহলে এখানে দেখো তো, এখানে a আছে, a যদি ভেরিয়েবল হয়, এর মান আমরা সর্বোচ্চ দুইটা বসাতে পারি, হয় 0 না হলে 1। তাহলে এখানে যখন এর মান আমরা 0 বসাবো, তখন 0 আর 0 যোগ করে কি হবে, 0 বসাবে। আবার এখানে আমরা চাচ্ছি যে 0 বসাবো না, আমরা 1 বসাবো। এখানে যদি এর মান 1 বসাই, তাহলে 1 আর 0 যোগ করে 1 হবে। তার মানে মানটা কার উপর ডিপেন্ড করতেছে? এর উপর, তাই না? এর মানের উপর আমাদের ফলাফল বা আউটপুটটা কি হবে সেটা ডিপেন্ড করতেছে। তাহলে আউটপুটটা আমাদের এ হবে। তার মানে এর মান আমরা যেটা বসাবো সেটা আউটপুট পাচ্ছি, এজন্য আউটপুটটা হবে এ। তার মানে এ আর 0 যোগ করলে হচ্ছে এ। এখন 2 নম্বরে দেখি এ আর 1, এ আর 1 যোগ করলে কি হয়। তাহলে ওইভাবে আমরা এ এর এখানে 0 বসাবো, তাহলে 0 আর 1 যোগ করলে হয় 1। আবার যদি আমরা এখানে 1 বসাই, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 1। এটা কিন্তু বাইনারি যোগ না, এটা হচ্ছে বুলিয়ান যোগ। সো এই বাইনারি যোগ 1 1 যে 0 শিখে যাচ্ছে, সেটা এখানে খাটবে না। এখানে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করলে হবে 1, 1 আর 1 যোগ করলে 2 হবে না, আবার 1 আর 1 যোগ করলে হবে 1। তাহলে দেখো তো, এটা কার উপর ডিপেন্ড করতেছে? এই 1 এর উপর না?
আমরা এখানে যাই বসাই না কেন মান কি আসতেছে 1। 1 এখানে আমরা যাই বসাই না কেন মান আসতেছে 1, তাহলে এখানে হবে আউটপুট 1। থার্ড স্টেপে দেখি, এখানে যদি আমরা 0 বসাই a এর মানে এখানেও 0, তার মানে 0 0 যোগ করলে 0, এখানে 1 বসালে এখানেও 1, তাহলে 1 যোগ করলে 1, তার মানে a এর মানটাই আসতেছে। তাহলে যতগুলো a তুমি যোগ করো না কেন তাহলে যোগফল হবে a। এখন এর জায়গায় তোমার a না থেকে যদি b থাকে, b যোগ b তাহলে b আসবে, তাহলে b, অথবা c যোগ c c, অথবা 3টা b বা 4টা b, তাও b, কারণ একটা b যোগ করে যদি যা হবে এখানে শূন্য নিলে সবগুলো শূন্য শূন্য যোগ করলে শূন্য, তার মানে হচ্ছে সেম জিনিস যতগুলো যোগ করো না কেন ওই জিনিসটাই হবে বুলিয়ান যোগের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ উপপাদ্য। এবং থার্ড স্টেপে আমরা দেখি, ফাইনালি দেখি যে a এর সাথে a নট যোগ করলে আসলে কি হয়। ঠিক আছে, তাহলে এর মান যখন আমরা 0 নিব, এর মান যদি 0 নেই a নট এর মান কি হয়ে যাবে 1 হবে, কারণ এখানে এটা পুরো, তাহলে a এর পুরো হচ্ছে a নট, তাহলে এর মান যদি 0 নেই 0 এর পুরো হচ্ছে 1, তাহলে 0 এর সাথে আমরা কি যোগ করব 1, তাহলে आंसर হবে কি 1। আবার এখানে যদি 1 নেই তাহলে এখানে কি যোগ করব আমরা 0, তাহলে 0 আর মানে 1, তার মানে কোনটার উপর এই মানটা কি করতেছে না, ডিপেন্ড করতেছে না, তাহলে মানটা কি হবে 1 হবে, যাই করি না কেন 1 আসতেছে 1। ঠিক আছে, এরপরে দেখো এখন গুণের ক্ষেত্রে দেখো a একটা হচ্ছে ভেরিয়েবল, তাই না, তাহলে a এর জায়গায় আমরা মান বসাতে পারতেছি 0 অথবা 1, তাহলে a এর জায়গায় আমরা 0 বা 1, 0 বসায় দেখি তাহলে মান আসে 0, আবার 1 বসায় দেখি মান আসে কত 0, তাহলে যাই বসাই না কেন মান আসতেছে 0। সবচেয়ে বড় কথা হচ্ছে 0 এর সাথে তুমি যাই গুণ করো না কেন আউটপুট হবে 0, তাহলে 0 দিয়ে দিলাম। এখন এখানে a এর এখানে আসি, এর মান যদি আমি 0 বসাই মান আসবে 0, এর মান যদি 1 বসাই তাহলে 1 আর 1 গুণ করলে আসবে 1, তার মানে এখানে এর মানটাই ফ্যাক্ট। ঠিক আছে, কারণ এর মান আমরা যাই বসাবো আউটপুট তাই আসবে, যদি 0 বসাই আউটপুট 0 আসবে, 1 বসাইলে 1, তাহলে এখানে আউটপুট হচ্ছে a। থার্ড স্টেপে দেখি a আর a গুণ করলে কি হবে, এর মান যদি 0 নেই মান আসবে 0, 1 নিলে 1, তাহলে a আর a গুণ করলে আসবে a। তার মানে সেম ভাবে যদি আমরা এরকম 10টা এর জায়গায় যদি b গুণ করি তবুও শুধু b আসবে, ঠিক আছে, c গুণ করলে c আসবে, এটুকু তো বোঝা গেছে না। আচ্ছা, এখন 8 নম্বরে দেখো এর সাথে a নট গুণ করলে আসলে কি হয়, তাহলে এখানে যদি আমরা 0 নেই তাহলে এখানে হয়ে যাবে 1, 0 আর 1 গুণ করলে 0, আবার 1 নিলে এখানে হবে 0, তার মানে যাই নেই না কেন হচ্ছে 0, তাহলে আউটপুটটা হবে 0। তাহলে এই একটা মান তোমরা যদি মনে না থাকে তাহলে তোমরা এই যুক্তিতে তোমরা মানগুলা কারেক্ট করতে পারবা। ঠিক আছে, আর কোনো ভুল হবে? এটা হচ্ছে সাধারণ উপপাদ্য। আচ্ছা, বইটা বের করে দাও। এরপর আছে বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য তাহলে বিনিময়টা হচ্ছে কি, পরস্পর আদান প্রদান, তাই না, জায়গা বদল। এখানে বিনিময় বলতে এখানে জায়গা বদল হবে, তার মানে a আর b আমাদের কি থাকতে পারে, অর থাকতে পারে। a আর b যদি অর থাকে অথবা a আর b কি থাকতে পারবে, এন্ড, কারণ এখানে এন্ড আর অর বাদে আর কিছু নাই বুলিয়ান অলজেব্রা, তাই না। তাহলে b এর জায়গায় b হবে, b এর জায়গায় a হবে, ঠিক আছে, এটাই হবে কি
কি বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য হচ্ছে শুধু a এর জায়গায় b হবে, b এর জায়গায় a হবে, সিম্পল জিনিস। তাহলে b এর জায়গায় a, a এর জায়গায় b, ঠিক আছে? এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। এরপর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ অনুষঙ্গ উপপাদ্যটা এরকম যে এটার এটা একসাথে আছে, তাই না? এ আর বি কে আমরা এখানে একসাথে রাখছি, তাই না? এটাকে আমরা কি করব, এ কে বাইরে দিব, বি আর সি কে একসাথে রাখবো। এটাই হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। অথবা তোমরা এরকম করতে পারো, বি আর সি কে এখানে ভিতরে রাখছো, এখানে তাহলে হচ্ছে এ আর বি কে জোর বাঁধাবা, সি বাইরে রাখলা। এটা হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা দিয়ে সত্যক সারণীগুলো করব, ডি মর্গানের উপপাদ্য দিয়ে সত্যক সারণীটা শুরু করব। তবে ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য, এই ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে এরকম, যদি এ আর বি কি আকারে থাকে, নট আকারে থাকে, এ আর বি নট, তাহলে এটাকে, এটা কি আছে, অর আকারে আছে না? অর আকারে থাকলে এখানে অন এন্ড হয়ে যাবে, এ নট এন্ড বি নট, এ নট এন্ড বি নট। আবার যদি এখানে এ এন্ড বি নট থাকে তখন হয়ে যাবে অর, এ নট অর বি নট। এটা কয়টা ভেরিয়েবলের ক্ষেত্রে? দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। আমরা এটাকে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রেও লিখতে পারি। তাহলে কি লিখতে পারি, এ অর বি অর সি হোল নট ইকুয়াল টু এ নট এন্ড বি নট এন্ড সি নট, ঠিক আছে? আবার যদি থাকতো এ এন্ড বি এন্ড সি নট ইকুয়াল টু এ নট অর বি নট অর সি নট, ঠিক আছে? যদি অর আকারে থাকে তাহলে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, আর যদি এন্ড আকারে থাকে তাহলে অর হয়ে যাবে। বুঝা গেছে? ডি মর্গানের উপপাদ্য বুঝা গেছে। তাহলে এখন আমাদের কিছু জিনিস আছে সরলীকরণ, ঠিক আছে? আমরা এই যে বুলিয়ান যে উপপাদ্যগুলো শিখলাম, এগুলো দিয়ে আমরা কি করব, সরলীকরণ করব, ঠিক আছে? তাহলে কিছু সরলীকরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে একটা জিনিস দেখি, আমরা একটা উদাহরণ দেখি, এটা তোলা হয়েছে, হ্যাঁ? তাহলে এখন আমরা কয়েকটা সরলীকরণ দেখবো, তারপরে চলে যাবো সত্যক সারণীতে। তাহলে সরলীকরণে দেখো, এখানে একটা অঙ্ক আছে, এ বি যোগ সি নট, তারপর নট বি নট সি, বি নট সি। এখন একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এই যে বুলিয়ান উপপাদ্য যখন সরলীকরণ করব বুলিয়ান অ্যালজেব্রায়, তখন প্রথমে আমরা কাজ করব নটের কাজ। কার কাজ করব? নটের কাজ। প্রথমে করব নটের কাজ, সেকেন্ডে কার কাজ করব? নটে যেটা থাকবে সেটার কাজ করব। সেকেন্ড হচ্ছে এন্ড এর কাজ, এন্ড মানে গুণ না? হ্যাঁ। তারপরে হচ্ছে অর এর কাজ, অর মানে যোগ, ঠিক আছে? সবার পরে প্রথমে কার কাজ করব? নটের কাজ, তারপরে এন্ড এর কাজ, তারপরে অর এর কাজ, ঠিক আছে? নট হচ্ছে, তাহলে সরলীকরণে
প্রথমে কি করতে হবে, বাম থেকে ডান দিকে আমরা শুরু করব। প্রথম কাজ হচ্ছে কি করব, বাম থেকে ডান দিকে শুরু করব। প্রথম কাজ হচ্ছে বাম থেকে ডান দিকে শুরু করব। তারপরে কার কাজ করব, তারপরে প্রথম বন্ধনী কাজ করব। বন্ধনী থাকলে প্রথম বন্ধনী কাজ করব। তারপরে প্রথম বন্ধনীর মধ্যে আবার কার কাজ করব, নটের কাজ করব। তারপরে কাজ করব এন্ড এর, সবার শেষে অর এর। এটা নৈমিত্তিক হিসাবে যদি আসে তাহলে তোমাদের ভুল হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে আমরা এই অনুযায়ী প্রথমে কাজ করি। প্রথমে কাজ হচ্ছে প্রথম বন্ধনী, তার উপর হচ্ছে নটের কাজ। তাহলে এখানে নটের কাজ, তাহলে এ এন্ড অর বি অর সি, তার উপর নট আছে। যদি থাকে তাহলে আমরা অর থেকে আমাদের কি করতে হয়, এন্ড করতে হয়। তাহলে কি হবে, এ নট এন্ড বি নট এন্ড, এখানে সি নট আগেরই আছে, তার সাথে এই সূত্রের সাথে আরেকটা নট, তাই না? ডাবল নট হবে। তার মানে আমরা প্রথম বন্ধনী কাজ শেষ করে দিলাম। এখন আর কাজ আছে নাই, এখন আছে বি নট বা সি। তাহলে এখানে সি ডাবল নট আছে, তাই না? তাহলে এ নট এন্ড বি নট এন্ড সি ডাবল নট। কোনো কিছুকে এ কে যদি আমরা একবার নট করি, ঠিক আছে, এখানে এ যদি হয় 0, 0 কে আমরা একবার নট করলে কি হবে, 1 হবে। তারপরে 1 কে আবার নট করলে কি হবে, 0 হবে। তার মানে এ কে একবার যদি নট করি তাহলে এ নট হয়, দুইবার নট করলে আবার কি হয়ে যায়, এ হয়ে যায়। তাহলে এখানে সি কে আমরা, যেহেতু এ ডাবল নট সমান সমান এ, তাহলে এখানে সি কে ডাবল নট আমরা করছি, তাহলে কি হয়ে গেছে, সি, তারপরে বি নট, তারপরে সি। তাহলে এখানে আমরা ডিরেক্ট আমরা করতে পারি, তাই না? কি করতে পারি দেখো তো। তাহলে এখানে বি নট আছে, বি নট আছে, তাই না? এ নট ডট, এখানে আমরা সাজাই নিব, বি নট আর বি নট কে একখানে রাখলাম ডট, সি আর সি কে একসাথে রাখলাম। তাহলে একই রকম জিনিসকে যদি আমরা গুণ করি, তাহলে উপপাদ্যতে দেখছো যে এ আর এ গুণ করে কি হয়েছিল, এ হয়েছে। এ এন্ড এ গুণ করে কি হয়েছিল, এ, মৌলিক উপপাদ্য, তাই না? তাহলে এখানে বি এন্ড বি, বি নট এন্ড বি নট, তাহলে কি হবে, বি নট। তাহলে এখানে এ নট এন্ড বি নট এন্ড এখানে সি আর সি এন্ড করলে কি হবে, সি হবে, শুধু সি হবে, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা আউটপুটটা কি পেলাম, এ নট বি নট সি। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? সরলীকরণ এইভাবে ধাপে ধাপে করতে হবে। কিভাবে, বাম থেকে ডানে শুরু করতে হবে, প্রথম বন্ধনী আগে কাজ করতে হবে, তারপরে নটের কাজ করতে হবে, তারপরে এন্ড এর কাজ করতে হবে, তারপরে অর এর কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা আমরা দেখলাম, আরো একটা দেখি। এই অধ্যায়টা খুবই সুন্দর। কেমন এতক্ষণ যা পাইলাম সোজা লাগলো না? লাগলো তো, যখন মেসেজে নিজে বলবো। এরপরে দেখো এ নট বি, আরেকটা অঙ্ক দেখো, এ নট বি অর এ নট বি নট অর এ বি, এটা একটা অঙ্ক। তাহলে এটাকে আমরা কি করব, সরলীকরণ করব। তাহলে দেখো তো এখানে কমন জিনিস একটা আছে, দেখো এ নট বি, এ নট বি নট এবং এ বি, এগুলোর মধ্যে কি আছে, একটা কমন জিনিস আছে, তাই না? তাহলে এই এ নট বি আর এ নট বি নট, এই দুটোর মধ্যে একটা কমন জিনিস আছে, কি আছে বলতো, এ নট আছে, তাই না? তাহলে এ নট কে আমরা কি নিব, কমন নিব। তাহলে এখানে থাকে বি যোগ বি অর বি নট, আমরা যোগ না বলে অর বলবো, আর এখানে অর এ বি টা বাইরে রাখলাম। তাহলে আমরা সূত্র করছিলাম যে এ অর এ নট সমান কি রে, দেখা যায় না, এ অর এ নট ইকুয়াল টু কি ছিল, 1 ছিল, 1 ছিল, তাই না? এইটা কিভাবে হলো, কোনটা, যে a নট b প্লাস b নট, এখানেও এ নট আছে, এখানেও এ নট আছে, তাই না? গুণ অবস্থা আছে না, এ নট আর বি আর এ নট আর বি নট গুণ অবস্থা আছে না? তাহলে আমরা দুইটার সাথে এ নট ভাগ করে দিলাম, দুইটার সাথে এ নট কি করে দিলাম, ভাগ করে দিলাম। ভাগ মানে কমন নিলাম, কমন মানে ভাগ।
তাহলে ভাগ করে দিলে এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, তাহলে কি থাকে বি আর বি আর বি নট থাকে, ঠিক আছে, অর এ বি। এখন এইটা সমান আমরা লিখতে পারি, তার মানে এ অর এ নট বা হচ্ছে বি অর বি নট সেম জিনিস, তাহলে এটা সমান আমরা কি দিতে পারি 1 লিখতে পারি, এ নট and 1 or AB। তাহলে A naught and 1 এটা সমান কত আবার, কত বলো তো? 0 মনে হয়, কোনো কিছু 1 হবে। A naught and 1 সমান কি হবে? ওই এখানে নাই, এ নটের মান যদি এ নট তো 0 0 হবে, 0 নো 0। এখানে দেখো A naught এর মান যাই নিবা তাই আউটপুট হবে, তাই না? A naught এর মান যদি আমরা 0 নেই তাহলে আউটপুট হবে 0, A naught এর মান যদি 1 নেই তাহলে আউটপুট হবে 0। তাহলে এ নটেই হবে। তাহলে A naught এর জায়গায় তুমি A কে ক্যারি করো, A and 1, A and 1, A এর জায়গায় এখানে আছে কি A naught, তাহলে A naught হবে এখানে কি হবে A naught, তাই না? or AB, A naught or AB, এরকম পাইছো না? এরকম পাইছো তো না? এখন এখানে একটা সূত্র আছে, এটাই অ্যানসার। এটাই অ্যানসার না? তাহলে একটা সূত্র আছে এ অর বিসি সমান সমান একবার এ বি এর সাথে যোগ আর একবার এ সি এর সাথে যোগ, তার মানে এ অর বি এন্ড এ অর সি। তাহলে এখানে দেখো তো কি আছে এ বি সি, তার মানে তিনটা আলাদা আলাদা সংখ্যা না, মানে আলাদা আলাদা ভেরিয়েবল না? এখানে এ নট কিন্তু এ না, এখানে এ নট আলাদা, এ আলাদা, বি আলাদা, তার মানে এ অর বি সি এই সূত্রে পড়ছে। তাহলে কি করব, এ অর বি, তাই না? বি বলতে এখানে এ এন্ড এ অর সি, সি বলতে এখানে বি। তাহলে বুঝো নাই? এখানে সূত্র, এটাকে যদি তুমি এ ধরো और এটাকে যদি তুমি বি সি ধরো, বি বলতে হচ্ছে এ, সি বলতে এখানে বি কে ধরেছি, তাহলে সূত্র হচ্ছে এ এ আর বি, তার মানে এখানে এ আর বি বলতে এখানে এ নট হচ্ছে এ আর বি বলতে এখানে এ বোঝাচ্ছে, ঠিক আছে? এন্ড এ নট বলতে হচ্ছে এ যোগ সি, তাই না? সি বলতে এখানে বি কে বোঝাচ্ছে, তাহলে এ নট যোগ সি, মানে এই যে এ নট প্লাস এ বি এটা থাকলে ওই সূত্রে ফেলাইতে হবে। হ্যাঁ এখানে তিনটা আলাদা সংখ্যা না, মানে তিনটা আলাদা আলাদা সংখ্যা থাকলে ওই সূত্র ব্যবহার হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে সূত্র পড়বে এ ওয়ার বি সি। তাহলে এখন আমরা দেখি এ এর সাথে এ নট যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এ ওয়ার এ নট, তাহলে সূত্র কি হবে কও? 1 হবে না? মান কি হবে 1 1 and a naught or b, so finally কি আসবে a naught or b, a naught or b, এটা ফাইনালি আসলো না? এটা কি অনুষঙ্গ উপপাদ্যে লিখবো না এটা হচ্ছে সাধারণ পদ্ধতি। आंसर কোনটা? এই সূত্রটা a প্লাস a or bc, এটা লিখে রাখি এমনিতে বিনিময় উপপাদ্য সাইডে। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য, বিভাজন বিভাজন উপপাদ্য, ঠিক আছে? তাহলে সরলীকরণটা ওই উপপাদ্যগুলো দিয়ে আমরা করব, বুঝা গেছে? আরো করাই দিতে হবে। এখন তোমরা বাসায় প্রবলেম বের করবা, আমি এখানে সলভ করে দেব।
আজকে শতক সারণী দেখানো উচিত ছিল না লজিকের। আজকে করি না কারণ ওরা আসে নাই আমাদের আবার